আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। উষার দৈনন্দিন জীবনে একঘেয়েমি চলে এসেছিল। দিন দিন দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছিল সে। রোজ রোজ একই কাজ, একই রুটিন, জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছিল। সাদাপের সাথে রাতে বাইক রাইডে বেরোলেই একটু শান্তি পাওয়া যেত। আর সাগর দেশে আসার পর থেকে তো একই কাহিনী, তোকে ডিভোর্স দেবো, হ্যান করবো, তেন করবো। জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। এরকম একঘেয়েমি জীবনে আজকে প্রথম হয়তো ভিন্ন দাসের স্বাদ পেল উষা। একেবারে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে ঘুমানো, যা এখন স্বপ্নে কল্পনা করতে গেলেও তার বুক কাঁপে, তা এভাবে বাস্তবে হয়ে যাবে এটা বিশ্বাস করাও দায়। উষা দরজা খুলে রুম থেকে বের হলো। মানুষটা তার জন্য আজকে অফিস পর্যন্ত যায়নি। উষা গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো কিচেনের সামনে। সাগর তখন সবজি কাটায় ব্যস্ত। উষা ভীত মনে নিঃশব্দে সাগরের পাশে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকাতেও কেমন লজ্জা লাগছে, আবার ভয়ও করছে যদি বকা দেয়। কারো অস্তিত্ব টের পেয়ে পাশ ফিরে তাকায় সাগর। যদিও সাগর আগেই বুঝেছিল উষা এখানে এসেছে। সারা রাত মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে সে। মেয়েটার চুলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ এখনো তার টি শার্ট থেকে পাওয়া যাচ্ছে। কয়েকবার নাক টেনে অনুভবও করেছে সাগর। উষা ভেবেছিল সাগর তাকে বকা দিবে, কিন্তু সাগরের কোনো প্রতিক্রিয়া না দেখে আরেকটু কাছে এসে দাঁড়ায়। তারপর উৎফুল্ল চিত্তে জিজ্ঞেস করলো, কি রান্না করছেন সাগর ভাই? নারী কণ্ঠের মিহিস্বর কর্ণকুহরে পৌঁছাতেই চোখ তুলে তাকালো সাগর। অত্যন্ত শীতল তার দৃষ্টি, খুব শান্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সাগরের মনে হচ্ছে কোনো সুখী দম্পতি একসাথে দাঁড়িয়ে রান্না করছে যেন। উষার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে তার কষ্ট হচ্ছে। মেয়েটা যন্ত্রণায় কিভাবে ছটফট করেছিল ভাবলেই বুকে মোচড় দিয়ে ওঠে। সাগর খুব শীতল কণ্ঠে বলল, ব্যথা কমেছে? উষা অবাক হলো। সাগরের এমন দৃষ্টি তার অচেনা, এমন কণ্ঠস্বরও অচেনা। এই সম্পূর্ণ সাগর ভাইটাই তার কাছে অচেনা লাগছে। উষা এলোমেলো দৃষ্টি ফেললো। এমনিতেই লজ্জায় এখানে দাঁড়িয়ে থাকা দায়, তার উপরে প্রথমেই এই কথা। মাথা নিচু করে ফেললো উষা। তারপর বলল, কমেছে কিছুটা। তারপর একটু চুপ থেকে বলল, কি রান্না করছেন? সাগর বলল, নুডলস। খাবি তুই? যদিও দুজনের জন্যই বানিয়েছি। সাগর আবারও তাকালো উষার দিকে। উষাও লক্ষ্য করলো ব্যাপারটা। সাগরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুখে হাত বুলিয়ে দেখলো কিছু লেগে আছে কিনা, কিন্তু না, মুখেও কিছু নেই। উষার এমন কাণ্ডে সাগর ঠোঁট কামড়ে মুচকি হাসি দিল। এতে করে উষা আরো ভরকে গেল। এভাবে থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, আমার মুখে কি কিছু লেগে আছে সাগর ভাই? সাগর শুনলো না উষার কথা। উষা ফের বলল, সাগর ভাই বলছেন না কেন? সাগর বলল, হ্যাঁ, কি বলছিস? উষার চোখ ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে বলল, আমার মুখে কি কিছু লেগে আছে? সাগর বলল, না। কেন? তাহলে ওভাবে তাকিয়েছিলেন কেন? সাগর বলল, কিভাবে তাকিয়েছিলাম? উষা বলল, এই যে এখন যে তাকিয়েছিলেন। সাগর বলল, কই? ও হ্যাঁ, দেখছিলাম। উষা অবাক হলো, মনে মনে কিছুটা খুশিও হলো। উষাকে দেখছিল সাগর ভাই। মনে আনন্দ নিয়ে জিজ্ঞাসা করলো, কি দেখছিলেন সাগর ভাই? সাগর বলল, মিষ্টি। উষা বলল, মিষ্টি? সাগর বলল, হ্যাঁ মিষ্টি। আচ্ছা, তোর শরীর দুর্বল লাগছে, ডিম সিদ্ধ করব, খাবি? উষা বলল, করতে পারেন। ওকে বলেই সাগর ফ্রিজ থেকে 4টা ডিম বের করলো। উষা তা দেখে বলল, এতগুলো ডিম কে খাবে? সাগর বলল, কেন আমরা? উষা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাই বলে এতগুলো? সাগর বলল, এতগুলো। হঠাৎ ওই সাগর নিজের কণ্ঠস্বর পরিবর্তন করলো। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এক্ষুনি যা এখান থেকে। ফার্দার যদি তোকে আমি নিচে দেখেছি, নিজের রুমে যা। উষা মুখ বাঁকালো। বেটা এখনই কত সুন্দর করে কথা বলছিল, এখনই আবার সুর বদলালো। ঘড়ির কাঁটা তখন 3টা বেজে 20 মিনিট। কোচিং না করে একা একা বাসায় ফিরছিল তানহা। আজকে প্রিয়তা উষা কেউই আসে না, তাই তানহা আর একা একা কোচিং করেনি। সাদাফ এদিক দিয়েই যাচ্ছিল বললে ভুল হবে। সে এসেছে তানহাকে জ্বালাতে। তানহাকে দেখেই থমকে দাঁড়ালো সাদাফ। তানহাকে পিছন থেকে ডেকে উঠলো, এই তানু দাঁড়াও। আকস্মিক পুরুষালী কণ্ঠে থমকে দাঁড়ায় তানহা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে সাদাফ। কিছুটা অবাকও হয়, কারণ এই সময় তার এখানে কোনো কাজ নেই। তানহা মনে করার চেষ্টা করলো যে অনেকদিন হলো আরাফের সাথে তার দেখা বা কথা কিছুই হচ্ছে না। এই সুযোগটাই হয়তো বাদরটা কাজে লাগাবে। নিশ্চয়ই ঝামেলা করতে এসেছে সে। তানহা বিরক্তি নিয়ে পিছু ফিরল। কপাল কুঁচকে বলল, কি হলো সাদাফ, আমাকে ডাকলে কেন? সাদাফ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তোমাকে বলেছি না আমাকে আপনি এবং সাদাফ ভাইয়া বলে ডাকবে, তাহলে ডাকছো না কেন? তানহা মুখ বাঁকালো। স্বাভাবিকভাবেই বলল, সম্পর্কে তোমার বড় ভাবি হই, সম্মান দিয়ে কথা বলো। সাদাব উপহাসের স্বরে বলল, এখনো আমাদের বাড়িতে বউ হতে পারলে না, অথচ কথার কি ধরন? যাকে নিজের জামাই বলে সম্বোধন করো তার খোঁজ নিয়েছ? সে যে মায়ের সাথে ইন্ডিয়া গিয়ে মেয়ে নিয়ে ঘুরছে, সে খবর কি তুমি রাখো? নেহাত তোমার ভালো চেয়েছিলাম, তাই তো বলতে এলাম, আর নয়তো তোমাকে পাত্তা দেই কে? সাদাফের প্রথম কথাগুলো সিরিয়াস না নিলেও এবার তানহার মনের আকাশে মেঘ জড়ো হলো। আরাফ ইন্ডিয়া গেল, অথচ একবার তাকে বলেও গেল না। গেল তো গেল, একটা কলও দিল না। হাজারখানেক অভিমান জড়ো হলো মনে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেই বলল, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? সাদাফ বলল, প্রমাণ চাই। তানহা শক্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ প্রমাণ চাই, প্রমাণ দেও। সাদাফ বলল, ওয়েট। বলে পকেট থেকে ফোন বের করলো সাদাফ। তারপর একটা ভয়েস অন করে বলল, মন দিয়ে শুনো।
হ্যাঁ সাদাব, আমি এখন অরাধ্যতার সাথে বাইরে যাচ্ছি। মা আর মামারা সবাই বাসায় আছে, আমি বাসায় পৌঁছে কল দিব তোকে। তানহার দম আটকে আসছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই মানুষটাকে হারানোর ভয়ে সারাটাক্ষণ ভয়ে ভয়ে থাকে সে। ছোট্ট থেকে আরাফকে ভালোবাসে, একটা সময় নিজে আরাফকে নিজের ভালোবাসার কথা জানায়। আরাফের নিজেরও তাকে পছন্দ, কিন্তু আরাফ জানায় সে হারাম সম্পর্কে জড়াবে না। তানহা ইন্টার পাস করার পর আক্ট করিয়ে রাখবে, আর আরাফ কিছু একটা শুরু করলেই বউ তুলে আনবে। এমনটাই কথা হয় দুই পরিবারের। তানহা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই তানহার বাবাও বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। ভুইয়া বাড়ির প্রত্যেকটা ছেলে যথেষ্ট আদব কায়দায় বড় হয়েছে। এই পরিবারে নিজের মেয়ে যে সুখে থাকবে তা তিনি খুব ভালো করেই জানেন। তাই মাঝে মাঝে ফোন করে একটু কথা বলা বা দূর থেকে এক পলক দেখা, এতেই দুই জোড়া পিপাসিত মন এবং চোখ শীতল হয়। কিন্তু 2 দিন পর পর এই সাদাফের জন্যই সম্পর্কে যত ঝামেলা। সেদিন আরাফ কি এমনি সাদাফের ছোট্টবেলার কাহিনী বলেছিল আরিশার কাছে। ওই যে ভুজুং ভাজুং বুঝিয়ে তানহাকে কষ্ট দিয়েছিল, সেটার শাস্তি তো দিয়েছিল আরাফ। কিন্তু সাদাফ কি ছেড়ে দেওয়ার পাত্র? সেও ছাড়বে না, তাই তো সুযোগের সদ্ব্যবহারটা করলো সে। তানহা কোনো কিছু না বলে এগিয়ে যায় সামনের দিকে, চোখ ঝাপসা হয়ে এসেছে তার। সাদাফ পিছু ডেকে বলল, তানহা শুনো। কিন্তু তানহা শুনলো না, পিছন ফিরে তাকালো না। প্রথমত ইন্ডিয়া গেল, একবারও তাকে কেউ কিছু জানায়নি, উষাও কিছু বলেনি। মনে পাহাড় সম অভিমান নিয়ে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে সাগর উষার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ। সেই যে মেয়েটা বলল, সাগর ভাই 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। এই 5 মিনিট আর হলো না, 15 মিনিট যাবত অপেক্ষা করছে সে এখানে। উষার টিকিট আরও দেখা পাওয়া যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে আবারও উঠার জন্য প্রস্তুত হলো সে। ঠিক তখনই নুট পিঙ্ক কালারের একটা বুরকা আর হিজাব পরে উপস্থিত হলো উষা। সাগর রাগে দৃষ্টিতে তাকালো উষার পানে। ফর্সা মুখটাতে খয়েরি রংটা একদম নজর কাড়া। দূর থেকেও দেখে মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ চাঁদকে বেষ্টন করে আছে। সাগরের মনে হলো উষার নাকে যদি একটা ডায়মন্ডের নাকফুল দেওয়া যায়, একদম চাঁদের মতোই জ্বলজ্বল করবে। উষা পুরো আদলে। উষা কাছে এসে দাঁড়াতে নিজের স্তম্ভিত ফিরে পায় সাগর। দৃষ্টি তার কখন থেকে শীতল, তবুও গম্ভীর গলায় বলল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে ওয়েট করছি, তুই যেতে যেতে ডক্টরই চলে যাবে। উষা কোনো মতে বলল, বলেছিলাম তো কালকে যাই, হাঁটতে কষ্ট হইতো। সাগর শীতল দৃষ্টিতে তাকালো উষার দিকে। সে অনুভব করেছে উষার স্নিগ্ধ মুখখানা দেখলে আলাদা এক শান্তি অনুভব করে সে। সাগর ঢুক গিলল, চুপচাপ সামনে সিটের দরজা খুলে দিল। উষাও সেখানে ধপ করে বসে পড়ল, কোমরটাই তার ছিঁড়ে যাচ্ছে। সাগরের বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা গোপন রাখলো। মনে হতে লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। সাগর যখন রেডি হয়ে নিচে নামছিল, তখন সিজান ভুইয়া তাকে জিজ্ঞাসা করেন, এই অসময়ে রেডি হয়ে কোথায় যাচ্ছ? সাগর রাজভারী কণ্ঠেই বলল, ডক্টর দেখাতে। সিজান ভুইয়া কপালে ভাঁজ ফেলে বলল, তোমার আবার কি হলো? সাগর দীর্ঘশ্বাস ফেলল। তার বাবা যে কি চাচ্ছে তা সে খুব ভালো করেই জানে। সাগর বলল, তোমাদের মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব। সিজান ভুইয়া বলল, কি, কাকে নিয়ে যাবে? সাগর বলল, তোমাদের মেয়েকে। সিজান ভুইয়া বলল, আমাদের মেয়ে তো বিয়ের পর তার স্বামীর পরিচয় বাঁচে, বাবার পরিচয় না। সাগরের রাগে মাথা ফেটে যাচ্ছে, তবুও সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, আমার বউকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। সিজান ভুইয়া বাঁকা হাসি দিলেন এবং বাঁকা চোখে তাকালো অদূরে দাঁড়ানো রাফিদের দিকে। তারপর বলল, আমাদের মেয়ে কিন্তু আদরের, তার কিছু হলে কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। প্রত্যুত্তরে কিছু বলেনি সাগর। নিজের ভাবনা থেকে বের হয়ে আসলো সে। হেলে দুলে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। উষা মাথা পিছনে এলিয়ে দিয়ে শুয়ে আছে। সাগর কিছু বলল না, নিঃশব্দে গাড়ি চালানো শুরু করলো সে। আর এদিকে গাইনোকোলজিস্ট সুমি আক্তারের চেম্বারে বসে আছে সাগর আর উষা। ঢাকা শহরে উনি খুব সুনাম অর্জন করা একজন ডক্টর। এর আগে উষা ওনাকে দেখাতে চেয়েছিল, কিন্তু সিরিয়াল পায়নি। এবার গালিবের আম্মুই ব্যবস্থা করে দিয়েছে সবকিছু। ডক্টর সুমি আক্তার সম্পর্কে ওনার বোন হন। গালিবের আম্মু আর্জেন্ট ব্যবস্থা করে দিয়েছে সবকিছু। সেই সাথে সাগর আর উষার বৈবাহিক সম্পর্কের কথাও বলেছেন। ডাক্তার সুমি আক্তার সব রিপোর্ট চেক করে বললেন, দেখো, বর্তমানে পিসিওএস খুব কমন একটা রোগ, প্রায় সব মেয়েরাই এই রোগের ভুক্তভোগী। আনহেলদি লাইফস্টাইলের কারণে এই রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে, হরমোনাল ইমব্যালেন্সড হয়। তবে উষা, তোমার হরমোন চেঞ্জ ঠিকই আছে। পিসিওএস একেবারে ভালো হয়ে গেছে সেটা বলবো না, কিন্তু সুস্থই আছো। তবে 100% শরীরের মধ্যে 5% নারী আছে যাদের এই সময়ে ব্যথা হয় অস্বাভাবিক, যে কারণে নারীরা বন্ধ্যাত্বের শিকারও হয়। এই ব্যথার ক্ষেত্রে পেন কিলার অ্যাভয়েড করাই ভালো। তোমার গত বছরে কয়েকবার এমন ব্যথা হয়েছে। কাচুমাচু করতে লাগলো। সাগরের সামনে তার এসব বলতে লজ্জা লাগছে, কিন্তু এই বান্দা এত নাসর বান্দা। প্রথমবারও তাকে কেবিন থেকে বের করা যায়নি। বাইরে যাওয়ার কথা বললে উষাকে চোখ রাঙিয়েছে। সাগরের কথা যা বলার ওই সামনেই বলতে হবে। উষাকে চুপ থাকতে দেখে ক্রোধান্বিত হয়ে বলল, হোয়াট, উনি কি বলছে কথা কানে যাচ্ছে না? কয়বার ব্যথা করেছে? উষা মাথা নিচু করে জবাব দিল, 2 বার। ডাক্তার সুমি আক্তার ওদের কাণ্ড কারখানা দেখে কখন থেকেই মুচকি মুচকি হাসছে। আর কোনো কথা না বাড়িয়ে বলল, তোমরা একটা বেবি নিয়ে নিলেই তো পারো। দেখো, অনেকেরই ধারণা বিয়ের পর বাচ্চা হলে এসব ঠিক হয়ে যায়, যদিও মেডিকেল সায়েন্স বা আমরা কোনো
ডক্টর তা সমর্থন করি না, কিন্তু শুনেছি বাস্তবে নাকি তা এমনটা হয়। বেবি হওয়ার কথা বলায় উষা লজ্জায় মাথা নিচু করে ফেললো। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। সাগর শুকনো গলায় খুক খুক করে কেসে ওঠে। পাশে একবার তাকিয়ে উষার হাঁফফাঁস অবস্থা অবলোকন করে ডক্টর উষার দিকে তাকিয়ে বলল, লজ্জা পাচ্ছ কেন তো? স্বামীর কাছে যাওনি নাকি কখনো? নতুন বউয়ের মতো লজ্জা পেলে কি করে হবে? তুমি তো নিজেই তোমার স্বামীকে বলতে পারো বেবি নেওয়ার কথা। তোমার লাস্ট ইন্টিমেন্সি ডেট কবে উষা? মূলত এসব কথা বলছেন উনি গালিবের আম্মু তথা রুনা হাসানের কথার ভিত্তিতে। রুনা হাসান বারবার বলে দিয়েছেন এমন কিছু বলবে যেন লজ্জা পায় ওরা, আর ওই টুকাটাই ব্যবহার করেছে ডক্টর সুমি আক্তার। সাগরের কাশি বৃদ্ধি পেল। উষা এবার লজ্জায় আরো মূর্ছা গেল। রীতিমতো কান দিয়ে তার গরম ধোয়া বেরোচ্ছে। মনে হচ্ছে মাটি ফাঁক করে মাটির নিচে চলে যেতে। সারাদিন যতটুকু সাগরের আশেপাশে এসেছিল এখন সেটাও বন্ধ হয়ে যাবে নিশ্চিত। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।